সুন্দরবন মানেই বিপুল প্রাকৃতিক সম্পদের আকর। সুন্দরবনের আকর্ষণ শুধু যে তার প্রকৃতিগত দিক থেকে নয়, এখানকার কাঁকড়া, এখানকার মধু, এখানকার চিংড়ি সবই তার মান উন্নয়নেতে অনেক উঁচু পর্যায়ে। এবং শুধু তাই নয়, সুন্দরবনের আর্থ সামাজিক অবস্থার ক্ষেত্রে এদের অবদান যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয়, এই কাঁকড়া, চিংড়ি, এমনকি মধু বিদেশের বাজারে গেলেও যারা পাঠাচ্ছে এখান থেকে, এরপর যারা বিদেশে থেকে এগুলো যাচ্ছে, কিন্তু সুন্দরবনের ক্ষেত্রে কিন্তু সেই উন্নয়নটা দেখা যায় না। সুন্দরবনের যে মানুষ, তারা এখনো পর্যন্ত কিন্তু রীতিমতো আতঙ্কিত একমাত্র নদীবাঁধ সমস্যায়, যে সমস্যাটা তাদের কাছে প্রতি মুহূর্তেই একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায়। অথচ এখানকার যে সম্পদ, মূল্যবান সম্পদগুলো যে বিদেশের বাজারে যাচ্ছে অনেক দিন আগে থেকেই। সত্যি কথা বলতে কি, যে চিংড়ির সুর ধরে কাঁকড়াও বিদেশের মাটিতে চলে যাচ্ছে, প্লেনে যাচ্ছে, জাহাজে যাচ্ছে, প্রচুর মূল্যে বিক্রি হচ্ছে। কোথায় চীন, জাপান, থাইল্যান্ড, বিভিন্ন দেশে এই কাঁকড়ার চাহিদা কিন্তু প্রচন্ড পরিমাণে, বিশেষ করে সুন্দরবনের চাহিদা। এর যে টেস্ট, সুন্দরবনের মধুর, এর যে টেস্ট, যে স্বাদ, সুন্দরবনের চিংড়ি, এটা তার যে স্বাদ, এই মাটির গুণে, প্রকৃতির গুণে, সেটা কিন্তু বিশ্বের কোথাও পাওয়া যাবে বলে মনে হয় না। এর আলাদা স্বাদ। এবং শুধু তাই নয়, প্রাকৃতিক ভাবেই তৈরি হয় কাঁকড়াগুলো। সেই কাঁকড়াকে বাজারজাত করে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে সুন্দরবন উন্নয়ন পর্ষদ এবং তার সঙ্গে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এই সহযোগ এবং গোবর্ধনপুর জি প্লট সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের যে প্রাঙ্গণে যে 3 দিন ধরে প্রশিক্ষণ পর্ব চললো, 7, 8, 9, অর্থাৎ শনি, রবি, সোম, আজকে শেষ হচ্ছে। এই পর্বে 25 জন প্রশিক্ষিত হয়েছে কাঁকড়া চাষের জন্য, মূলত স্বনির্ভরতার লক্ষ্যেই এই হচ্ছে প্রশিক্ষণ। এবং এই প্রশিক্ষণ যে কত মূল্যবান, এবং সেক্ষেত্রে এই কাঁকড়া কিভাবে তৈরি করবে, এই কাঁকড়া কিভাবে বাজারজাত হবে, এই কাঁকড়ার মূল্য কিভাবে নির্ধারিত হবে, এবং এই কাঁকড়া প্রশিক্ষণে কি কি প্রয়োজন দরকার আছে, সমস্ত কিছু কিন্তু প্রশিক্ষণ যারা কিন্তু এই ব্যাপারে এক্সপিরিয়েন্সড, অর্থাৎ অভিজ্ঞ, তারাই কিন্তু দিয়েছেন। আপনারা শুনুন যে তাদের কথা, এবং সেখানকার যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের কথাও শুনতে পারবেন, কিভাবে তারা আস্তে আস্তে এই প্রশিক্ষণটা নিচ্ছেন এবং আগামী দিনে কি করবেন। এবং এই প্রশিক্ষণের পর্ব আমরা দেখাবো, সুন্দরবনের বিভিন্ন সাইজের কাঁকড়াও আপনারা দেখতে পাবেন। সুন্দরবন মানে যেমন শুধুমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার, জলে কুমির, ডাঙায় বাঘ, এটাও ঠিক কথাই। সুন্দরবনের আকর্ষণ, মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার, যে বাংলার বাঘ। এই রয়্যাল বেঙ্গলের সঙ্গে সঙ্গে কিন্তু তার সঙ্গে দেখা যাচ্ছে যে হরিণ, যে বনের হরিণ, সেও সুন্দর, বিউটিফুল হরিণ, সে হরিণকেও আপনি পাবেন। এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সাপ, বিষাক্ত সাপ, বিষধর সাপ, সেও সুন্দরবনে আপনি পাবেন। পাখি, প্রচুর ধরনের পাখি, সেও সুন্দরবনে পাবেন। সুন্দরবন তো প্রকৃতির কোলে যেন একদম পুরো আঁচল মিলে রয়েছে সুন্দরবন। আর তার সঙ্গে 64 প্রজাতির ম্যানগ্রোভ, এই ম্যানগ্রোভ এরকম আপনি পাবেন না সুন্দরবনকে। তাই সুন্দরবনের সবকিছুই সুন্দর। এবং এখানকার যে সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছের থেকেই সুন্দরবনের নামকরণ হয়েছে। সুন্দরী গাছও দেখতে খুব সুন্দর। শুধু তাই নয়, সেও একটা ম্যানগ্রোভের মধ্যেই পড়ছে। সুতরাং প্রত্যেকটা ম্যানগ্রোভ, প্রত্যেকটা এখানকার যে গাছ গাছালি, এখানকার নদী নালা, সবকিছুই কিন্তু প্রকৃতি যেন সাজিয়ে রেখেছে। এর যে ল্যান্ডস্কেপ,
এই ল্যান্ডস্কেপ আপনি চিন্তা করতে পারবেন না। সুন্দরবনের বিভিন্ন প্রান্তে আপনি যান, ক্যানিং থেকে সুন্দরবন দেখুন, সেখানে এক ধরনের। আপনি নামখানা থেকে যান, এক ধরনের। আপনি পাথর প্রতিমা থেকে যান, আরেক ধরনের। আপনি সাগর থেকে যান, আরেক ধরনের পাবেন। আবার দেখা যাচ্ছে কি যে আজকের এই সুন্দরবনের যে 19টা ব্লক আছে, তার মধ্যে 13টা ব্লক হচ্ছে দক্ষিণ 24 পরগনার, আর 6টা ব্লক হচ্ছে উত্তর 24 পরগনার। সেখানে সন্দেশখালী, মিনাখা, বসিরহাট এইসব অঞ্চলে দেখুন সুন্দরবন দেখবেন, যেগুলো বাংলাদেশের গা ঘেঁষা, সেগুলো কিন্তু দেখবেন একটা আলাদা মূর্তি, একটা আলাদা রূপ প্রতিটা জায়গায়, যেমন হিমালয়ের ক্ষেত্রে যেরকম হয়। তাই আমাদের এই পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে একদম উপর থেকে হিমালয় থেকে নিচে সুন্দরবন পর্যন্ত এরকম সাজানো রাজ্য কিন্তু পাওয়া যায় না, এবং প্রচুর প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই রাজ্য। সুতরাং এখানকার অভাব হওয়ার কথা নয়, কিন্তু সুন্দরবনের মানুষ এখনো পর্যন্ত যেভাবে জীবনযাপন করছে, যে আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে, সেটা কিন্তু বাস্তবিকই আপনারা যদি চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তার না কিছুদিন বাদেই আবার ঝড়ের সময় চলে আসবে। ঝড়ের সময় আসা মানেই তো তাদের আতঙ্ক। শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, শুধু বন্যাই নয়, সব দিক থেকেই তাদের আতঙ্ক থাকে। জলে কুমির, ডাঙায় বাঘ। মাঝে মধ্যেই দেখবেন আপনারা পড়তে পাচ্ছেন যে কুমিরে টেনে নিয়ে যাচ্ছে, বাঘে মারছে, সব ব্যাপারই আছে। কিন্তু তার মধ্যে কি না, বাঘের সঙ্গে যুদ্ধ করি আমরা বাঁচিয়ে আছি। এই যে এই বাঁচিয়া থাকা যে এই ব্যাপারটা, এটি সংগ্রামী মানুষ সুন্দরবনের মানুষ। তাই সুন্দরবনের মানুষ খুব কষ্ট করে তখন মধু সঞ্চয় করে। মধু সঞ্চয় করতে গিয়ে অনেকের প্রাণ যায়, বাঘের পেটে তাদের চলে যায়। মাছ ধরতে গিয়ে দেখা যাচ্ছে কুমিরেও টেনে নিয়ে যাচ্ছে, বাঘেও টেনে নিয়ে যাচ্ছে, তবুও সে সুন্দরবন। এই সুন্দরবন, সত্যি কথা, এই সুন্দরবনের যে সৌন্দর্য তাকে চিন্তা করা যায় না। আর এর যে প্রকৃতি, এর যে প্রাকৃতিক শোভা, সেটা কিন্তু অবর্ণনীয়, তাকে বর্ণনা করা যায় না। তাই এক কথায় আমাদের যারা এই চাষের, আমরা দেখাবো যে কাঁকড়া চাষের যে প্রকল্পটা যেটা চলছে, এই কাঁকড়া হচ্ছে সুন্দরবনের কিন্তু একটা ভীষণভাবে যে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটায় এই কাঁকড়া, এই চিংড়ি, এই মধু। হ্যাঁ, সুতরাং আমরা লক্ষ্য রাখবো এবং এনাদের বক্তব্য, মূল্যবান বক্তব্য শুনবো। যারা প্রশিক্ষণ দিয়েছেন তাদের বক্তব্য, যারা প্রশিক্ষিত হচ্ছে তাদের বক্তব্য, এবং সেই সঙ্গে যে যারা করছেন, যারা এই ব্যাপারগুলো সাধন যারা করছেন, যারা এই সংগঠনগুলো, অর্থাৎ কিনা রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মতো এইসব এক একটা নাম করা, ভারতবর্ষের নাম করা জায়গা, এবং সুন্দরবন উন্নয়ন পরিষদ তো রয়েছেই, তাদের এই আর্থিক সাহায্য যেটা হচ্ছে এবং এদের সহযোগিতায় হচ্ছে। সুতরাং আপনারা শুনুন যে সুন্দরবন নিয়ে এই যে চাষগুলো যেগুলো পর পর আমরা দেখাই, আমাদের এই কৃষি শিল্প সমাচার, মূলত এটা কৃষি এবং শিল্প নিয়ে তো অবশ্যই দেখাবে, কারণ এটা দায়বদ্ধতা। এই 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 যে মিডিয়াটার, এই মাধ্যমের একটা দায়বদ্ধতা রয়েছে, এবং সেই দায়বদ্ধতাকে মাথায় রেখেই আমি এইটাকে আপনাদের দেখাতে চাইছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সুন্দরবনের কাঁকড়া দেখবেন প্রচুর দাম, বাইরে চলে যাচ্ছে, বিদেশে যাচ্ছে বলে এর দাম প্রচুর। দাম গুলো শুনবেন কিভাবে যায়। এ জাহাজে যায়, এ আবার দেখা যাচ্ছে প্লেনেও যায়। আমাদের প্লেনে যেতে গেলে, জাহাজে যেতে গেলে 3বার ভাবতে হয়, কিন্তু এরা কি সুন্দরভাবে সুরসুর করে চলে যাচ্ছে, এদের টানেতেই চলে যাচ্ছে এবং বেশি দামে বিক্রি হচ্ছে, মানে আমাদের চেয়েও তাদের দাম অনেক বেশি। যাক, এই পর্যন্তই রাখলাম, শুনুন, উপভোগ করুন। প্রথমেই ঠাকুরমা স্বামীজির পাদপদ্মে প্রণাম জানাই বর্তমান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী শাস্ত্রাগানন্দজি, এবং যিনি লোকশিক্ষা পরিষদের দায়িত্বে আছেন শিবভবানন্দজি মহারাজকে আমাদের আশ্রমের পক্ষ থেকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, এবং অন্যান্য মহারাজদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ জি প্লটের গোবর্ধনপুরে দীর্ঘ 53 বছর ধরে মানুষের সেবা এবং ঠাকুরমা স্বামীজির ভাব প্রচার করে এসছেন। গত আগস্ট মাসে 3 দিনের মাছের ট্রেনিং হয়েছিল সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের সহযোগিতায়। বর্তমানেও 3 দিন 7, 8 এবং 9 ফেব্রুয়ারি 2026 কাঁকড়া চাষের ট্রেনিং হলো। 25 জন উপভোক্তা এই ট্রেনিং নিয়ে তারা স্বনির্ভরশীলের পক্ষে এগিয়ে যাচ্ছেন এবং খুবই উপকৃত হয়েছেন। ভবিষ্যতে মহারাজ
অনুরোধ করব মহারাজগণকে যাতে আমাদের এই আশ্রমকে তারা বিভিন্ন ট্রেনিংয়ের সুযোগ সুবিধা দেন। সঙ্গে আমাদের আছেন সভাপতি মহাশয়, তিনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, ঠাকুরমার স্বামীজিকে প্রণাম জানাই সকল মহারাজগণকে। পূজ্যপাত মহারাজগণের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমরা আজকে 53 বছর ধরে এই সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ পরিচালনা করে এসেছি। আপনাদের একান্ত সহযোগিতায় আমরা যে কতটা স্বনির্ভর হয়েছি সেটা আমরা নিজেও বলতে পারবো না, তবু আমরা জানি যে প্রত্যন্ত এলাকার মানুষজনের কাছে তাদের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য তারা যথেষ্ট উপকৃত হয়েছেন। এই বিষয়ে নিঃসন্দেহ আমরা আশা রাখবো আগামী দিনে আরও কিছু প্রজেক্ট দিয়ে বা আরও কিছু কাজকর্ম দিয়ে তাদেরকে আরও উন্নত করা হবে, এই আশা রাখি। আর আপনাদের যে সহযোগিতায় আমরা এই কাজটা করলাম এর জন্য আমরাও চিরকৃতজ্ঞ, যার ফলে আমাদের আর বলার কিছু নেই। আগামী দিনে যাতে আরও কিছু পাই এরকম মানুষের সেবা করার জন্য সুযোগ, তার জন্য আমরা ধন্য হব। সকলের প্রণাম নমস্কার জানিয়ে শেষ করছি। 25 জন যে বেনিফিশিয়ারি আমাদের সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে যে কাঁকড়া চাষের ট্রেনিং নিয়েছেন আমরা পেয়ে গেছি। আপনার নামটি বলুন। আমার নাম বিমল নায়ক, আপনার বাড়ি? দক্ষিণ সীতারামপুর। আচ্ছা বিমলবাবু, আপনি যে 3 দিন প্রশিক্ষণ নিলেন, এখান থেকে আপনার কাঁকড়া চাষের কি অভিজ্ঞতা হলো? আমরা স্যারের কাছ থেকে যে অভিজ্ঞতা পেলাম যে এখান থেকে আমরা স্বনির্ভর এবং ভালো একটা ইনকাম পেতে পারি। আমাদের যেমন ভেনামিন, চিংড়ি চাষ, বাগদা চাষ, ওগুলো অনেক ক্ষতি হয়ে গেছে বিভিন্ন রোগ ব্যাধিতে। কাঁকড়া চাষে কি সেই রকম কোনো ঝুঁকি আছে চাষের? সেরকম কোনো ঝুঁকি নেই। আপনার কি বিশ্বাস যে আপনার পড়াশোনা কতদূর? আমার মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস করেছেন, এই কাঁকড়া চাষ করে ভবিষ্যতে আপনি স্বনির্ভরশীল হতে চান? আশা রাখি সেরকম স্বনির্ভর হতে পারবো। আপনি যে 3 দিন ট্রেনিংটা নিয়েছেন, এর ফলে কি ভবিষ্যতে আপনার জীবন জীবিকা, পরিবার পরিজন এই ব্যবসা করে উন্নতি করতে পারবেন? আশা রাখি উন্নতি হবে। ছোটবেলার মধ্যে যতটা আপনি লিখতে পারেন ওটাও আপনার পরীক্ষা লেখার পরীক্ষা, মানে ওইটার মধ্যে লেখা যাবে কিনা। আমরা দেখছি এই কাঁকড়া চাষের ট্রেনিংয়ে বেশিরভাগ মহিলারা, অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ফলে মহিলারা কিন্তু পশ্চিমবঙ্গে অনেক এগিয়ে আসছে, বিশেষ করে প্রশিক্ষণ নিয়ে তারা চাষবাস করবে। বেশিরভাগ দেখছি আমরা মহিলারা। আপনার নামটি বলুন। আমার নাম রেখারানী দাস। আপনি এখানে কতদিন ট্রেনিং নিলেন? 3 দিন ট্রেনিং নিয়েছি। এটা কাঁকড়া? হ্যাঁ। আপনার বাড়ি? আমার বাড়ি ইন্দ্রপুর। পড়াশোনা কতদূর করেছেন? মাধ্যমিক পাস। বাড়িতে কে কে আছেন? 4 জন, স্বামী স্ত্রী 2 জন আর 2 জন ছেলে। আপনি যে কাঁকড়া চাষের প্রশিক্ষণ নিলেন, ভবিষ্যতে আপনি কি উপলব্ধি করছেন? এর দ্বারা আপনার জীবন জীবিকা, পরিবার পরিজন অর্থনৈতিক দিক দিয়ে স্বনির্ভরশীল হবে? হ্যাঁ, হবে, অবশ্যই হবে। কাঁকড়া চাষের কি ট্রেনিং নিয়েছেন একটু যদি বলেন আপনি। কাঁকড়া চাষটা কিভাবে করব, আমরা কিভাবে পুকুরটা তৈরি করব সেইভাবে আমরা ট্রেনিং নিয়েছি। আগে প্রথমে পুকুর তৈরি করব, তারপরে পুকুরটায় কিভাবে কাঁকড়াটা ফেলা হবে সেইভাবে আমরা ট্রেনিং নিয়েছি। এবারে পুকুরে হচ্ছে প্রথমে পুকুরটা তৈরি করব, তারপরে হচ্ছে পুকুরে মাঠটা, ওখানে চুন দিয়ে 1 বিঘা জমিতে চুন দিয়ে 20 কিলো চুন দিতে হবে। দেওয়ার পরে তারপরে ওখানে জল ঢোকাতে হবে। জল ঢোকানোর পরে কাঁকড়াটা ফরমাল ডিহাইড্রেট ওই ওষুধটা দিয়ে আমাদের শোধন করতে হবে। শোধন করে তারপরে পুকুরে ফেলতে হবে। আপনার নাম বলুন। বিধান সামন্ত। আপনি যে কাঁকড়া চাষের প্রশিক্ষণ নিয়েছেন, হ্যাঁ, আপনি দেখছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাঁকড়া চাষ, এই বইটা আপনার হাতে দেখছি। আপনি কাঁকড়া চাষের প্রশিক্ষণ নিয়ে আপনার ভবিষ্যতে কি লক্ষ্য? ভবিষ্যতের লক্ষ্য আমি চাষ করব, চাষ করে ব্যবসায়িক ভিত্তিক চাষ করব, আর সংসার চালানোর জন্য সচ্ছলভাবে চলে টলে সেরকমই ইচ্ছা। সুন্দরবনের এই আবহাওয়াতে কাঁকড়া চাষের
গুণগত মান কেমন হয় সুন্দরবনে যে এই নোনা এলাকা, নোনা জল? গুণগত মান ভালো তো হয়। আমরা আগে করেছি, কিছু কিছু হতো, এই ট্রেনিং নেওয়ার পরে আরও সাকসেসফুলভাবে করব এই আশা করে ট্রেনিংয়ের জন্য। বাড়িতে আপনার কে কে আছেন? বাড়িতে আমার 4 জন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, বাবা মাও আছে 6 জন। আপনি কি কাঁকড়া চাষ করে ভবিষ্যতে স্বনির্ভরশীল হতে চান? হ্যাঁ, স্বনির্ভর হতে চাই। আপনার নাম বলুন। আমার নাম আইবি বাড়ি, বাড়ি? বাড়ি ইন্দ্রপুর। আপনি যে এখানে 3 দিন কাঁকড়া চাষের প্রশিক্ষণ নিলেন, আপনার হাতে দেখতে পাচ্ছি 2টি বক্স। এই বক্সে কিভাবে কাঁকড়া চাষ হয়? এই বক্সে কাঁকড়া চাষ হয়, এমনি পাটাতন পুকুরে ভেলি করতে হয়, দিয়ে পাটাতন করতে হয়, যাতে মানে এই বক্সের মধ্যে খাবার দিতে পারি। সেইভাবে আমাদের একটা মানে ভেলি ভাড়া করতে হয়। সেই ভাড়া দিয়ে এবার ভেলি দিয়ে আস্তে আস্তে টানতে টানতে একটাতে খাবার দিতে হয়, এবং পুকুরে মানে যাতে এর মধ্যে শ্যাওলা না পড়ে তার জন্য আমাদের রক্ষণাবেক্ষণ করতে হয়। প্রতি মাসে 20 কেজি করে, 1 বিঘাতে মিনিমাম 20 কিলো চুন ফেলতে হয়। আপনার বিশ্বাস সুন্দরবনে যদি এইভাবে এই বাক্সর মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাঁকড়া চাষ করা যায়, ভবিষ্যতে এখানের যে শিক্ষিত বেকার যুবক যুবতী তারা কি স্বনির্ভরশীল হতে পারবে? অবশ্যই। কাঁকড়াটা যে বিদেশে যাচ্ছে প্রতিদিন ফ্লাইটে করে, এটা আপনি জানতেন আগে? না, এখানে আমি জানতাম না। কাঁকড়াই একমাত্র, কাঁকড়া, বাগদা এবং ইলিশ, বিশেষ করে কাঁকড়া প্রতিদিন ফ্লাইটে করে জাপান, চীন, থাইল্যান্ড এইসব দেশগুলোতে যাচ্ছে। এখন আপনি যে এই 2 দিনের ট্রেনিং, 3 দিনের যে ট্রেনিংটা নিয়েছেন, তাতে আপনি কতগুলো বাক্স নিয়ে এইভাবে চাষটা করতে চাইছেন? প্রায় 100 পিস হলে আমাদের আপাতত প্রথমে আমরা সুন্দরভাবে করতে পারবো, তারপরে আস্তে আস্তে বাড়াতে পারবো। বাড়ালে আমার মনে হচ্ছে যে বেকার মানে শিক্ষিত যুবক যুবতীরা অবশ্যই একটা জায়গায় যেতে পারবে, এবং মায়েরাও কেন, মায়েরা বিশেষ করে মায়েরা বাড়িতে বসে থাকবে কেন, ছেলে মেয়ের জন্য যে কিছু রোজগার করলে, শুধু স্বামী কেন রোজগার করবে, ছেলে মেয়েও কিছু মানে আমরাও কিছু করে আপাতত ছেলে মেয়েকে হয়তো পড়াশোনার জন্য স্বামীকে হেল্প করতেও পারি।